ওকে, তাহলে আমরা শুরু করছি কি স্পন্টেনিয়াস অ্যাবর্শন। অ্যাবর্শনের মধ্যে কিন্তু ডিফারেন্ট টাইপ আছে, ওয়েদার ইট ইজ স্পন্টেনিয়াসলি অকারিং অর ইট ইজ ইনডিউসড। অর্থাৎ একটা মা প্রেগনেন্ট হয়েছে, তার কি নিজের থেকে অ্যাবর্শন হয়ে যাচ্ছে, নাকি তাকে ওষুধ দিয়ে অ্যাবর্শন করানো হচ্ছে বা অন্য কোনো পদ্ধতিতে অ্যাবর্শন করানো হচ্ছে, দ্যাট ডিপেন্ডস। যে স্পন্টেনিয়াস অ্যাবর্শনের সঙ্গে আমরা কিন্তু কতগুলো টার্মিনোলজিকে সিনোনিমাসলি ইউজ করব, এই জিনিসটা মনে রাখতে হবে। যখনই স্পন্টেনিয়াস অ্যাবর্শন, তাকে আমরা শুধু অ্যাবর্শন বলবো না, তাকে আমরা আইদার বলবো স্পন্টেনিয়াস অ্যাবর্শন অথবা বলবো মিসক্যারেজ। সুতরাং এই টার্মটা কিন্তু ঠিক করে বলতে হবে, বা তোমাকে যখন প্রশ্ন ধরবে বা লিখিত প্রশ্ন দিবে, তোমাকে বুঝতে হবে যে টার্মিনোলজিটা কি বলেছে। তোমাকে কি মিসক্যারেজ বলেছে বা স্পন্টেনিয়াস অ্যাবর্শন বলেছে, নাকি শুধু অ্যাবর্শন বলেছে। অনলি অ্যাবর্শন যখন বলবে, দ্যাট ইজ নট মিসক্যারেজ। তাহলে সিনোনিমাসলি ইউজ হয় স্পন্টেনিয়াস মিসক্যারেজ, spontaneous miscarriage, abortion অথবা miscarriage. Okay, so now we want to define what is abortion. So abortion is the expulsion or extraction from its mother of an embryo or fetus weighing 500 gram or less when it is not capable of independent survival. তাহলে this is according to WHO. এই ডেফিনিশনটা কিন্তু একটু ভালো করে তোমাদের মনে রাখতে হবে। দুটো জিনিস বলেছে, যে একটা হতে পারে তার ওজনটা কম, ওজনটার একটা কাট ভ্যালু হচ্ছে 500 গ্রাম। তার নিচে যদি বাচ্চার ওজন থাকে, ধরেই নিতে হবে যে এত কম ওজনের বাচ্চা ইজ নট ভায়াবল। অথবা যদি এমন হয় যে তার ওজন 500 গ্রাম নয়, হয়তো একটু বেশি আছে, বাট জেস্টেশনাল এজ পিছিয়ে আছে, সো দ্যাট ইজ নট ক্যাপাবল অফ ইন্ডিপেন্ডেন্ট সার্ভাইভাল, তখনই আমরা তাকে বলবো অ্যাবর্শন। সেটা স্পন্টেনিয়াস হোক আর ইনডিউসড হোক, যে কোনো ভাবেই হোক না কেন, অ্যাবর্শন মানেই হচ্ছে ফিটাস ওয়েইং লেস দ্যান 500 গ্রাম এবং that fetus is not capable of independent survival. সো যদি আমরা জেস্টেশনের দিকে হিসাব করি, তাহলে দেখো এটা দাঁড়ায় 22 উইকস জেস্টেশন এরকম। কিন্তু আমরা যখন এজ অফ ভায়াবিলিটি বলি, আমরা বলি যে ইট ডিপেন্ডস অন দ্য কালচারাল কনটেক্সট, মেডিকেল সাপোর্ট, নিওনেটাল সাপোর্ট এটসেট্রা। সেই জন্য আমাদের দেশে কিন্তু এখনো আমরা এজ অফ ভায়াবিলিটি বলি 28 উইকস অফ প্রেগনেন্সি। যার জন্য আমরা 28 উইকস এর আগে যে প্রেগনেন্সি, সেটা 24, 26 উইকস, তাদেরকে কিন্তু আমরা অ্যাবর্শনই বলে থাকি। যদিও দেখো ইন্টারন্যাশনালি হলো আপ টু 22 উইকস পর্যন্ত। তাহলে এই কথাগুলো জানার উদ্দেশ্য হচ্ছে, তোমাকে যেদিক থেকে জিজ্ঞাসা করুক, তোমার হাতে যেন একটা অ্যান্সার থাকে। আর যে ফিটাসটা এক্সপেলড আউট হয়ে যাবে, তাকে আমরা কি বলবো? তাকে বলবো অ্যাবর্টাস। যে ফিটাসটা অ্যাবর্ট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য অ্যাবর্টাস। So word miscarriage is recommended terminology for spontaneous abortion. Now incidence-টা আমরা বলেছি, যে কোনো ডিজিজ পড়ার সময় আমরা তার এপিডেমিওলজিটা একটু জানবো। তাহলে আমরা কি দেখছি, 10 to 20% of all clinical pregnancies end in miscarriage. Clinical pregnancy মানে কি হলো তাহলে? তার মানে এটা কনফার্ম প্রেগনেন্সি। তাহলে মায়ের সিমটম আছে অথবা ইনভেস্টিগেশনে ধরা পড়েছে যে সে প্রেগনেন্ট, এইরকম গ্রুপের মধ্যে যদি 100 প্রেগনেন্সি হয়, তার 10 থেকে 20টা প্রেগনেন্সি উইল বি লস্ট ডিউ টু মিসক্যারেজ। কিন্তু এমন হতে পারে যে সে ক্লিনিক্যালি প্রুভ হয় নাই, সে জানেই না যে তার পিরিয়ড মিস হয়ে গেছে, অথবা মিসই হয় নাই পিরিয়ডটা, বিকজ ফার্টিলাইজেশন হয় কি নেক্সট তোমার মিনিস্ট্রাল ডেটের প্রায় 14 ± 4 ডেজ আগে ওভুলেশন হয়, তখনই ফার্টিলাইজেশনটা হয়। সুতরাং এমন হতে পারে যে তার ডেট হয়তো মিসই হয় নাই, কিন্তু প্রেগনেন্সি ইজ লস্ট। তাহলে সেটা নট আইডেন্টিফায়াবল, সেটা না তার ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হয়েছে, না তার পরীক্ষায় ধরা পড়েছে। সেই জন্য এই কথাটা বলেছে যে 10 to 20% অফ অল ক্লিনিক্যাল প্রেগনেন্সি। বোঝা গেল? তাহলে কিছু প্রেগনেন্সি কিন্তু উইদাউট নোটিস লস্ট হতে পারে, তাকে আমরা কাউন্ট না করেই বলছি, কনফার্ম প্রেগনেন্সির জন্য বলছি। নাও 10% আর ইনডিউসড অথবা ডেলিভারেটলি লস হয়। About 75% miscarriage occur before 16th week of pregnancy, and of those 80% occur before 12 weeks of pregnancy. তাহলে যে 16 উইকস পর্যন্ত যে অ্যাবর্শন গুলো হয়, যে মিসক্যারেজ গুলো হয়, তার আবার 80% হয় বিফোর 12 week of pregnancy. এই জায়গায় ইনসিডেন্স যদি অনেক খটর মটর লাগে, এই ইনসিডেন্স মনেই রাখার দরকার নেই। তোমরা শুধু মনে রাখো 10 to 20% of all clinical pregnancies end in miscarriage। এর থেকে আর বেশি কিছু মনে রাখতে হবে না।
নাও ক্লাসিফিকেশন কিন্তু খুবই কমনলি জিজ্ঞাসা করা হয়। তো ক্লাসিফিকেশন কিন্তু মুখস্থ রাখার কিছু নাই, তুমি যদি একটু বুঝে নাও যে দেয়ার আর টু টাইপস, একটা হলো স্পন্টেনিয়াস যেটাকে আমরা মিসক্যারেজ বলছিলাম, another one is induced. So someone is inducing for abortion. ওয়ালাইকুম আসসালাম, তোমরা অনেকে জয়েন করেছো, শাহনেওয়াজ, মুমতাহিনা, তাসফিয়া, ফাহিম। হ্যাঁ, আজকে আমার অনেক দেরি হয়েছে এবং আমি অনেক টেনশনে ছিলাম, ভাবলাম যে আজকে বোধহয় আমার ক্লাস নেওয়া হবে না। যা হোক, আল্লাহ সহায়। এখন দেখো, যদি ইনডিউসড হয় তাহলে এমন হতে পারে যে আমি ফর দ্য সেক অফ পেশেন্টস লাইফ অথবা ফিটাল কোনো এমন গ্রস অ্যানোমালি হতে পারে যেটা আমরা চাই না, তখন কিন্তু আমরা ইনডিউস করে বাচ্চাটাকে অ্যাবর্শন করে দিতে পারি। তখন সেটা একটি লিগাল, তাই না? সেজন্য বলা হচ্ছে ইনডিউসড অ্যাবর্শন হতে পারে, লিগাল অ্যাবর্শন, অথবা বলতে পারো ডিউ টু মেডিকেল কজ। আরেকটি কি, ইললিগাল আনসেফ অ্যাবর্শন, মা চায় নাই বাচ্চা কন্টিনিউ করতে, প্রেগনেন্সি কন্টিনিউ করতে চায় নাই, সেজন্য সে কিছু আনফেয়ার মিনস অ্যাপ্লাই করে। যেমন কেউ আছে হয়তো স্টিক দিয়ে অ্যাবর্শন করাচ্ছে অথবা আনসেফ জায়গায় গিয়ে অ্যাবর্শন করাচ্ছে, দ্যাট ইজ আনসেফ অ্যাবর্শন। এবং আনসেফ অ্যাবর্শন থেকে কিন্তু কমনলি সেপ্টিসেমিয়া হয় বা সেপটিক অ্যাবর্শন হয়। যত সেপটিক অ্যাবর্শন আছে সেটার ম্যাক্সিমাম হচ্ছে ফলোইং ক্রিমিনাল অ্যাবর্শন, তাহলে এটাকে আমরা ক্রিমিনাল অ্যাবর্শনও বলতে পারি। কিন্তু যে কোনো একটা মিসক্যারেজ হয়ে, সেটা ইনডিউসড হোক বা স্পন্টেনিয়াস মিসক্যারেজ হোক, সেক্ষেত্রেও কিন্তু ইনফেকশন হতে পারে। যখনই ইনফেকশন অ্যাসোসিয়েটেড উইথ অ্যাবর্শন, তখন তাকে আমরা বলি সেপটিক অ্যাবর্শন। বোঝা গেল? যে কোনো ভ্যারাইটির অ্যাবর্শন when it is associated with infection, then it is called septic abortion. But once there is septic abortion, আমাকে কারণ খুঁজতে হয় whether it was a illegal বা criminal abortion ছিল। নাও দি স্পন্টেনিয়াস যেটা হয়, তাহলে এখানে কেউ ইনডিউস করেনি, স্পন্টেনিয়াসলি হয়েছে। কেন স্পন্টেনিয়াসলি হলো? একটা প্রেগনেন্সি কন্টিনিউ হওয়ার কথা ছিল। তোমরা কি একটু বলতে পারবে কেন প্রেগনেন্সিটা লস হলো? একদম ব্রড হেডিং, গুছিয়ে একটু চিন্তা করে বলো তো, কেন স্পন্টেনিয়াস মিসক্যারেজ হতে পারে, কোথায় প্রবলেম? একদম ব্রড হেডিং, কোনো স্পেসিফিক কোনো কিছু শুনতে চাই না। স্পন্টেনিয়াস মিসক্যারেজ হতে পারে আইসোলেটেড, মানে কি এইবার হয়েছে, অথবা এবার একটা মিসক্যারেজ হওয়ার পরে আবার একটা দুইটা নর্মাল ডেলিভারি বা সিজার হয়েছে, মানে টার্ন প্রেগনেন্সি হলো, রিটার্ন হলো, আইইউডি হলো, যাই হোক অ্যাবর্শনের টাইমটা সে পার হয়ে গিয়েছিল। কিন্তু কখনো কখনো এমন হতে পারে রিকারেন্ট অ্যাবর্শন, মানে আগে একটা হয়েছে, এবার একটা হলো, পরের বার একটা হলো। সো দিজ আর দ্য রিকারেন্ট অ্যাবর্শনস। তাহলে রিকারেন্ট অ্যাবর্শন একটু স্পেশাল এন্টিটি। ওয়াই? বিকজ রিকারেন্ট অ্যাবর্শন হচ্ছে রিকারেন্ট কজের জন্য, এমন একটা কারণ আছে। হ্যাঁ, গুড, কনজেনিটাল অ্যানোমালি লিখেছো ইরফাত। কার কনজেনিটাল অ্যানোমালি? অফ দ্য ফিটাস। তাহলে ব্রড হেডিং যদি আমরা বলি তাহলে ফিটাল কজ। আর কি কজ হতে পারে বাকিটা একটু চট করে লিখে জানো। সো স্পন্টেনিয়াস অ্যাবর্শন যদি রিকারেন্টলি হতে থাকে, তার মানে তার কারণ যেটা আছে দ্যাট ইজ অলসো এ রিকারেন্ট কজ। সেই জন্য এই কারণের দিক এবং ম্যানেজমেন্টের দিকটা তখন সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। সেই জন্য আমাদের জানতে হয় এই ভাগগুলা, যে এটা কি শুধু আইসোলেটেড একটা অ্যাবর্শন হলো, না রিকারেন্ট অ্যাবর্শন হচ্ছে। কিন্তু ধরো 3টা 4টা অ্যাবর্শন হয়েছে কিন্তু মাঝখানে তার অ্যাবর্শন ছিল না, সেটাকে কিন্তু আমরা কখনোই রিকারেন্ট বলবো না। রিকারেন্ট বলবো যখন কনজিকিউটিভলি হবে, আদারওয়াইজ নট। কিসের কল হচ্ছে? আমি জানি না কার কল হচ্ছে। ওকে ওকে, তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ, মাহমুদা লিখেছো ম্যাটারনাল কজ।
ওকে, সো তোমরা লিখেছো ম্যাটারনাল কজ, লিখেছো ইমিউনোলজিক্যাল কজ, মেজর ট্রমা, ইউট্রাইন অ্যাবনর্মালিটি, অনেক কিছু লিখেছো। তাহলে আমরা যদি ব্রড হিডিং এ বলতে চাই, আমরা বলতে পারি ম্যাটারনাল কজ হতে পারে, ফিটাল কজ হতে পারে, আর কিছু এনভায়রনমেন্টাল কজ হতে পারে। এই ম্যাটারনালের মধ্যে কিছু চলে আসবে, ফিটাসের মধ্যে তোমরা যেগুলো লিখেছো যে ইমিউনোলজিক্যাল কজ ম্যাটারনাল কজের মধ্যে আসবে, ফিটাল কজের মধ্যে যেমন ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি আসবে। তাহলে এরকম ব্রড হেডিং এ আমরা বলতে পারি ম্যাটারনাল, ফিটাল এন্ড এনভায়রনমেন্টাল। ঠিক আছে, তাহলে আমরা কি এই ভাগগুলা মনে রাখতে পারলাম? ভাগগুলা হলো স্পন্টেনিয়াস আর ইনডিউসড। স্পন্টেনিয়াস এর মধ্যে threatened abortion, inevitable abortion, complete abortion, incomplete abortion, missed abortion and septic abortion। ক্লিয়ার হয়েছে? তাহলে আইসোলেটেড হোক আর বা রিকারেন্ট হোক, এদের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন যেটা হবে, ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা কেমন হতে পারে? ক্লিনিক্যাল প্রেজেন্টেশন হতে পারে ডিফারেন্ট টাইপ। তাহলে তোমায় যদি কেউ জিজ্ঞাসা করে যে কেন ক্লাসিফাই অ্যাবর্শন অথবা হঠাৎ ডিফারেন্ট টাইপস অফ অ্যাবর্শন, তুমি স্পন্টেনিয়াস ইনডিউসড করেই বলবে। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে যে হঠাৎ ক্লিনিক্যাল টাইপস অফ অ্যাবর্শন, তাহলে কিন্তু আমার ক্লিনিক্যাল টাইপ বলতে হলে ক্লিনিক্যালি সে যেভাবে প্রেজেন্ট করছে, ডিপেন্ডিং অন দ্যাট আমরা কিন্তু অ্যাবর্শনের ভাগগুলো বলবো। তাহলে সেইখানে আমি সরাসরি ক্লিনিক্যাল টাইপগুলো জিজ্ঞাসা করলে সরাসরি আমি বলতে পারি থ্রেটেন্ড অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন এন্ড সেপটিক অ্যাবর্শন। এগুলো কি খুব বেশি কঠিন মনে হয় মনে রাখা? দেখো একটা মজা আছে মনে রাখার মধ্যে। তোমরা কি শুনতে পাচ্ছ? আমার মাঝখানে অনেক ইন্টারাপশন দিয়েছে, আই ডোন্ট নো। তোমরা যদি শুনতে পাও, শুনতে নিশ্চয়ই পাচ্ছ, বাট একটু কমেন্ট করো, কারণ আমার কমেন্টের জায়গাটা হারিয়ে গিয়েছে কিনা বুঝতে পারছি। ওকে, তাহলে দেখো মজাটা দেখো। থ্রেটেন্ড অ্যাবর্শন মানে দ্যাট অ্যাবর্শন ইজ থ্রেটনিং টু প্রেগন্যান্সি, ভয় দেখাচ্ছে তোমাকে কিন্তু নষ্ট করে ফেলতে পারি। সো দিস ইজ থ্রেটেন্ড অ্যাবর্শন। ভয় দেখাতে দেখাতে সে কি এমন ভয় দেখালো যে ইনএভিটেবল, অসম্ভব, এই প্রেগন্যান্সি আর কন্টিনিউ করা সম্ভব না। দ্যাট মিন্স ইনএভিটেবল। তাহলে আমরা যদি লিটারাল মিনিংও ধরি, আমরা কিন্তু তাকে ইনএভিটেবলি বলবো, তাই না? দেন হচ্ছে কমপ্লিট অ্যাবর্শন, মানে অ্যাবর্শন কমপ্লিট, এর আগে ইনকমপ্লিট বললে ভালো হতো। ইনএভিটেবল মানে হচ্ছে যে আর কন্টিনিউ করাই সম্ভব না। আর ইনকমপ্লিট অ্যাবর্শন মানে অ্যাবর্শনের প্রসেস শুরু হয়ে গেল, কিছু কিছু অ্যাবর্টেড হয়ে গিয়েছে, বাট দেয়ার আর সামথিং রিটেইনড উইদিন দা ইউটেরাস, কমপ্লিটলি বেরিয়ে যায় নাই। দ্যাটস ওয়াই এটা হবে ইনকমপ্লিট অ্যাবর্শন। তারপরে কি আছে? কমপ্লিটলি এক্সপেলড আউট হয়ে যেতে পারে, সো দ্যাট ইজ কমপ্লিট অ্যাবর্শন। আরেকটা স্পেশাল ভ্যারাইটি, দ্যাট ইজ মিসড অ্যাবর্শন, মানে প্রেগন্যান্সি ভায়াবল নাই, বাচ্চাটা বেঁচে নাই, বাট ইট ইজ রিটেইনড উইদিন দা ইউটেরাস, ইউটেরাসের মধ্যে এটা রয়ে গিয়েছে। সো যদি এরকম রিটেইনড হয়ে থেকে যায়, তখন তাকে আমরা বলি, যে এটা হলো মিসড অ্যাবর্শন। এছাড়া হতে পারে কি সেপটিক অ্যাবর্শন। সেপটিক অ্যাবর্শন কি হতে পারে? যে এনি ফর্মে, মানে ইনফেকশন অ্যাসোসিয়েটেড উইথ এনি টাইপ অফ ক্লিনিক্যাল টাইপ অফ অ্যাবর্শনের সঙ্গে যদি অ্যাসোসিয়েটেড থাকে, তখন আমরা তাকে বলবো সেপটিক অ্যাবর্শন। ওকে, নাও আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। কজ কি আছে দেখো, অনেক কজ আছে। এত কজ আসলে মনে রাখাটা একটু কঠিন, কিন্তু তোমরা এই কজগুলো শুনবে, অনেক জায়গায় শুনবে, মানে অ্যাবর্শনে শুনবে, হয়তো আরো অন্য কিছুতে শুনবে। সো যে কমন থিঙ্কিং মাথার মধ্যে ডেভেলপ করে নিতে হবে কি, সেটা হচ্ছে যে ফিটাল কজ, ম্যাটারনাল কজ, এনভায়রনমেন্টাল কজ বা আদার কজ, এন্ডোক্রাইন কজ, তুমি যদি কতগুলো ব্রড হেডিং এ মনে রাখার চেষ্টা করো, তাহলে কিন্তু মনে রাখা সম্ভব। সো যেমন হতে পারে, কম্বাইন্ডলি হতে পারে। তাহলে কমন কজগুলো কি? জেনেটিক কজ, এন্ডোক্রাইন এন্ড মেটাবলিক কজ, অ্যানাটমিক্যাল কজ, ইনফেকশনের জন্য হতে পারে, ম্যাটারনাল ইনফেকশন থেকে হতে পারে,
immunological, thrombophilia, environmental, others and unexplained. তারপরে আসি আমরা জেনেটিক ফ্যাক্টর। আমরা প্রথমেই বলেছিলাম তাই না, জেনেটিক কজের জন্য হতে পারে। সাধারণত জেনেটিক কজের জন্য যেগুলো হয় সেগুলো কিন্তু আর্লি অ্যাবর্শন হয়ে যায়, মানে those are not viable fetus। সুতরাং দেখা যায় যে প্রেগনেন্ট হয়েছিস ঠিকই, কিন্তু দ্যাট প্রেগনেন্সি কুড নট বি কন্টিনিউড। সো যেমন হতে পারে অটোজোমাল ট্রায়োজোমি, তাই না? আমরা জানি যে ক্রোমোজোমাল ইয়ে হচ্ছে 46 XX বা XY, কিন্তু এখানে ট্রায়োজোমি আছে, হয়তো 69 আছে ক্রোমোজোম। সো দ্যাট ইজ নট কম্প্যাটিবল ফর লাইফ। পলিপ্লয়েডি হতে পারে, মনোসোমি হতে পারে, একটা সিঙ্গেল জিন ডিফেক্ট হতে পারে, স্ট্রাকচারাল ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি হতে পারে, কিছু রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, যেমন ট্রান্সলোকেশন হতে পারে। তোমরা যেগুলো প্যাথোলজিতে পড়ে এসছো ওইগুলো সোজা লাগিয়ে দিবে। এই জায়গাটা দেখো, এন্ডোক্রাইন এন্ড মেটাবলিক ফ্যাক্টর, এই জায়গাটা কিন্তু আমাদের আগের থেকে অত জানা নাই, তাই না? এন্ডোক্রাইন এন্ড মেটাবলিক ফ্যাক্টরের মধ্যে কি কি হতে পারে, যেমন লুটিয়াল ফেজ ডিফেক্ট হতে পারে। তারপরে এন্ডোক্রাইনের কথা বলছি, হরমোনের কথা বলছি, প্রোজেস্টেরন ডিফিসিয়েন্সি হতে পারে। তাহলে প্রোজেস্টেরন আসছে কোত্থেকে? আমরা জানি যে একটা মা যখন কনসিভ করে, ফার্টিলাইজেশন হয়, তখন তার কর্পাস লুটিয়াম অফ মিনিস্ট্রেশনের পরিবর্তে সেটা চেঞ্জ হয়ে হয় কি কর্পাস লুটিয়াম অফ প্রেগনেন্সি, এবং সে তখন হরমোন প্রডিউস করতে থাকে বা হরমোনাল সাপোর্টটা তৈরি করে। দেন দ্যাট ফাংশন ইজ হ্যান্ডেড ওভার টু প্লাসেন্টা। প্লাসেন্টা ফর্মেশন হতে লাগে প্রায় 12 উইকস। তো 12 উইকস হয়ে গেলে আমরা ধরে নিই যে প্লাসেন্টা ইজ ফুললি ফর্ম। নাও প্রোজেস্টেরন ডেফিসিয়েন্সি খুব একটা হওয়ার কথা নয়, কিন্তু তার আগে কিন্তু কিছু প্রোজেস্টেরন ডেফিসিয়েন্সি হতে পারে, যদিও আমরা সেটা কিন্তু খুব একটা এক্সামিনেশন করে ধরতে পারি না। আর কি এন্ডোক্রাইন অ্যাবনরমালিটি হতে পারে? থাইরয়েড অ্যাবনরমালিটি, যেমন ধরো হাইপোথাইরয়েডিজম হতে পারে, হাইপারথাইরয়েডিজম হতে পারে। হাইপোথাইরয়েডিজম বলেই যে সেটা অ্যাবর্শনের এর সাথে রিলেটেড না হতে পারে, কমনলি না, কিন্তু কমনলি কি রিলেটেড? অটোইমিউনিটি দ্যাট ইজ রেসপন্সিবল ফর হাইপো বা হাইপোথাইরয়েডিজম, সেই অটোইমিউনিটির জন্য কিন্তু অ্যাবর্শন হয়। ডায়াবেটিস মেলাইটাস, সেটার জন্য অ্যাবর্শন হতে পারে। তারপরে কিছু অ্যানাটমিক্যাল অ্যাবনরমালিটি অফ দ্য জেনিটাল ট্র্যাক্ট, তার মানে সার্ভিসের কিছু অ্যাবনরমালিটি, ইউটেরাইনের কিছু অ্যাবনরমালিটি, সেজন্য অ্যাবর্শন হতে পারে। সার্ভাইকাল অ্যাবনরমালিটি কিরকম? সার্ভাইকাল ইনকম্পিটেন্স বলছি আমরা সবসময় এই টার্মটা বলি, অনেক জায়গায় বলি। তাহলে আমরা জানি যে সার্ভিস হলো সার্ভিস হচ্ছে পার্ট অফ দ্য ইউটেরাস লিমিটেড উইদিন ইন্টারনাল অস এন্ড এক্সটার্নাল অস অফ দ্য সার্ভিস। সো দ্যাট এই যে ইন্টারনাল অস, সেখানে কি হতে পারে? ইন্টারনাল অসটা যে স্ফিংক্টারিক যে ফাংশনটা দ্যাট ইজ বিন লস্ট, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইনকম্পিটেন্স হতে পারে। তাহলে ইনকম্পিটেন্স যদি হয় সেক্ষেত্রে প্রেগনেন্সি সে হোল্ড করে থাকতে পারবে না। কমনলি কি হয়? অসটা ক্লোজ থাকে, সুতরাং প্রেগনেন্সি ইজ রিটেইন উইদিন দ্য ইউটেরাস। কিন্তু যদি সার্ভাইকাল ইনকম্পিটেন্স হয়, তাহলে সেকেন্ড ট্রাইমাস্টার পর্যন্ত বড় হয়ে এসে দেখা যাবে হঠাৎ করে একদিন একটু হালকা পেইন হলো বা না হলো, বাচ্চা ডেলিভারি হয়ে গিয়েছে। নরমালি তো কি হয়, যে কোনো ডেলিভারির আগে কিন্তু ইউটেরাসের কন্ট্রাকশন হতে হবে, ইউটেরাস কন্ট্রাকশন হবে, দেন তার প্লাসেন্টাটা সেপারেটেড হবে ফ্রম দা রেসিডিউ অফ ভেজালিস, এবং সেপারেট হওয়ার পরেই তার অ্যাবর্শনটা হবে বা ডেলিভারিটা হবে। কিন্তু যদি সার্ভাইকাল ইনকম্পিটেন্স থাকে তাহলে এরকম পেইন হওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতে একটু পেইন হালকা হয়েই দেখা যাবে অ্যাবর্শন হয়ে গিয়েছে। তাহলে হিস্ট্রিতে এগুলো খুব ইম্পর্টেন্ট। আমরা একটা পেশেন্টের থেকে আগে হিস্ট্রি থেকে বোঝার চেষ্টা করি তার সার্ভাইকাল ইনকম্পিটেন্স আছে কিনা। তাহলে সে কি বলবে? এর আগে তার একটা সেকেন্ড ট্রাইমাস্টারে অ্যাবর্শন হয়েছিল, তেমন কোনো ব্যথা ব্যথা ছিল না, হঠাৎ করেই ভালোই ছিল, হঠাৎ করে পানি নিয়ে বাচ্চা পড়ে গিয়েছে, এসব বলবে। তারপরে কনজেনিটাল ম্যালফরমেশন অফ দ্য ইউটেরাস হতে পারে। একটা বাইকর্নেট ইউটেরাস আছে, তার একটা কর্ণতে প্রেগনেন্সি হচ্ছে, এবং এই কর্ণটা প্রেগনেন্সির যে ডেভেলপমেন্ট, ফিটাস গ্রোন আপ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ইউটেরাসটা যে অ্যাকোমোডেট করবে সেটা করতে না পারার জন্য এটা এক্সপেলড আউট হয়ে অ্যাবর্শন হতে পারে। সামটাইমস ইউটেরাইন ফাইব্রয়েড, সবসময় কিন্তু না, যদি সেটা ক্যাভিটি ডিস্টর্টেড করে তাহলে সেটা অ্যাবর্শনের একটা কারণ হতে পারে। আর ইন্টারইউটেরাইন অ্যাডিশনস বা সাইনিকি ফর্মেশন হয়, অনেক সময় ইনফেকশন থেকে হয়, তারপরে ডিএনসি, এমআর, অ্যাবর্শন এসবের পরে হয়। অ্যান্টিওয়াল পোস্টিওয়ালের মধ্যে সাইনিকি ফর্মেশন হয়ে গেলেও কিন্তু এটা অ্যাবর্শনের কারণ হতে পারে। দেখো ইনফেকশন বললে আবার এগুলোর বাইরে কি আছে? ভাইরাল, প্যারাসাইটিক, ব্যাকটেরিয়াল, সব বানিয়ে বলে ফেলবা। ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার ইজ ভেরি মাচ রিলেটেড টু অ্যাবর্শন। অনেক সময় আছে যে পেশেন্টের অ্যাবর্শনের কারণ খুঁজতে গিয়ে দেখা গেল যে মায়ের আসলে ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার আছে, লাইক অটোইমিউনিটি হতে পারে। অটোইমিউনিটি মানে তোমরা জানো বডি সেলের এগেইনস্টে
তার হলো ইমিউনিটি তৈরি হচ্ছে, I mean antibody formation হচ্ছে, cell is recognized its own cell, immune system is recognizing its own cell as anti foreign body. Autoimmunity যেমন systemic lupus erythematosus একটা autoimmune disease, antiphospholipid antibody syndrome একটা autoimmune disease, Sjogren's syndrome একটা autoimmune disease. So autoimmune disease sometimes may be related to abortion. তারপরে কিছু ম্যাটারনাল মেডিকেল ইলনেস আছে, যেমন মায়ের সাইনোটিক হার্ট ডিজিজ। নন সাইনোটিক হার্ট ডিজিজ হচ্ছে মায়ের একটু ভালভুলার ডিফেক্ট আছে, হাইপারটেনশন আছে, এগুলোর জন্য কিন্তু অ্যাবর্শন হবে। আর হিমোগ্লোবিনোপ্যাথিস, এগুলোর জন্য অ্যাবর্শন হতে পারে। তারপরে প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন, অনেক সময় হতে পারে একটা 24 উইকস প্রেগন্যান্সি, তার যে মেমব্রেন ফ্রাজাইল, মানে মেমব্রেনের যে স্ট্রেংথ দ্যাট মাইট বি লস্ট, মেমব্রেনটা ফ্রাজাইল হয়ে গিয়েছে এবং মেমব্রেনটা রাপচার হয়ে, যেহেতু পানিটা পড়ে যাওয়ার পরে পরে কি হবে, ইউটেরাসের কন্ট্রাকশন শুরু হয়ে যাবে। সো দেয়ার ইজ রিস্ক অফ অ্যাবর্শন। তাহলে প্রিম্যাচুর রাপচার অফ মেমব্রেন কেন হবে? প্যাটার্নাল ফ্যাক্টরস হতে পারে, মানে হাজবেন্ড ওয়াইফ মেলামেশা করছে, তার ফলে সেখানে স্টিমুলেশন হচ্ছে, অথবা যে সিমেনে যে প্রোস্টাগ্ল্যান্ডিন থাকে দ্যাট ইনডিউসেস কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাস, সেটা হবে কখন? প্রিম্যাচুর রাপচার অফ দি মেমব্রেন হয়ে এসব হতে পারে, মানে ইনফেকশন হলো হয়ে রাপচার অফ দি মেমব্রেন হলো। তারপরে প্রোটিন সি রেজিস্ট্যান্স, এগুলোর ক্ষেত্রেও কিন্তু আগে আগে প্রিম্যাচুর রাপচার মেমব্রেন হয়ে অ্যাবর্শন হতে পারে। দেন এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর আছে, যেমন সিগারেট স্মোকিং, তারপরে হচ্ছে তোমার ড্রাগস, কেমিক্যালস, অ্যালকোহল, সেগুলোর জন্য হতে পারে। কন্ট্রাসেপটিভ খুব একটা বলবো না আমরা, তবে যদি খুব আর্লি প্রেগন্যান্সিতে, যেমন ধরো কি করে মানুষেরা হয়তো ইমার্জেন্সি পিল খেয়েছে, ইমার্জেন্সি পিলটা খেতে হয় যখন তাদের হচ্ছে আনপ্রোটেক্টেড কয়টাস হবে তখন, কিন্তু তারা কি করে, তারা যখন দেখে যে পিরিয়ড মিস, তখন এসে হয়তো হাই ডোজে কন্ট্রাসেপটিভটা নিয়ে থাকতে পারে, বা কপারটি নিলে একটা, তখনও চান্স অফ অ্যাবর্শন হতে পারে। উইদিন প্রেগন্যান্সি কিন্তু আমরা কোনোদিনও কপারটি সাজেস্ট করবো না, তাহলে কেউ যদি নেয় সেক্ষেত্রে অ্যাবর্শন হতে পারে। মিসেলিনিয়াস, যেমন ধরো রেডিয়েশন হ্যাজার্ড, সেটার জন্য অ্যাবর্শন হতে পারে। সো দিস আর ফিউ ফ্যাক্টরস। কিন্তু এখানে দেখো 40 to 60% কেসে কিন্তু আমরা কজই জানতে পারি না, দ্যাট ইজ আনএক্সপ্লেইনড। তাহলে একটা হিউজ অংশ কিন্তু আনএক্সপ্লেইন। তাহলে আমরা রোগীরা যে আমাদের কাছে জানতে চায় কেন আমার এবার অ্যাবর্শন হলো, আমার কি ত্রুটি ভুল হয়েছে, আমাকে বলে দিতে হবে যাতে নেক্সট টাইম আমি সেটা থেকে সতর্ক থাকতে পারি, সাবধান থাকতে পারি। সো ইট ক্যান বি এক্সপ্লেইন ইন 40 to 60% অফ কেসে। তখন আমরা লোকেদেরকে কি বলি, যে আমরা সম্ভাব্য যেসব পরীক্ষা নিরীক্ষা করেছি সেটার মধ্যে কোনো কিছু খারাপ পাওয়া যায় নাই, কিন্তু অনেক কারণ আছে যেটা আমরা আসলে আমাদের পরীক্ষার আওতার বাইরে, আমরা সেই পর্যন্ত চেক করতে পারি না। So that in 40 to 60% of cases we are unable to explain why there is abortion. তবে আমরা একটা কথা বলতে পারি যে প্রথমবার অ্যাবর্শন হয়েছে বলেই যে তোমার দ্বিতীয়বার অ্যাবর্শন হবে, নট লাইক দ্যাট। নেক্সট টাইম সে প্রেগনেন্ট হওয়ার আগে সে আবার করে প্রি প্রেগন্যান্সিতে কাউন্সিলিং এর জন্য আসবে, তার হাইট ওয়েট ঠিক আছে কিনা, অ্যানিমিয়া কারেক্টেড আছে কিনা, বডিতে কোনো ইনফেকশন আছে কিনা, তার কোনো কার্ডিয়াক ডিজিজ, এন্ডোক্রাইনোপ্যাথিস কিছু আছে কিনা, সেগুলো সে কারেকশন করে নিয়ে তারপরে কনসিভ করবে, অর্থাৎ একটা প্ল্যান প্রেগন্যান্সি নেবে। These are very important during counseling of the abortion cases. আর কি বলেছে যে too often more than one factor is present. About 22% of all pregnancies detected by urinary HCG pre-implantation are lost before the clinical diagnosis. তাহলে ক্লিনিক্যাল ডায়াগনোসিসের মানে তৈরি হয়নি, তখন যদি শুরুতেই কেউ বিটা এসিজি পরীক্ষা করে দেখতো তাহলে দেখতে পেত যে হ্যাঁ সে প্রেগনেন্ট ছিল। অনেক সময় আছে যে সিমটম না হলে মানুষেরা আসেই না। নাও দ্য কমন কজ অফ মিসক্যারেজ, আমরা মিসক্যারেজের যেগুলো কথা বললাম, কিন্তু তোমার হয়তো পেশেন্টটা কি আছে, তোমার পেশেন্টটা হয়তো বা 8 উইকসে মিসক্যারেজ হয়েছে বা 10 উইকসে মিসক্যারেজ হয়েছে, তাহলে এই ভাগ অনুসারে বেশি মনে রাখতে হবে যে কোন ট্রাইমাস্টারে কোনটা আমরা বেশি রেসপন্সিবল ফ্যাক্টর মনে করব। যেমন সেকেন্ড ট্রাইমাস্টার যে অ্যাবর্শন, তাদের কজ কিন্তু ফার্স্ট ট্রাইমাস্টার অ্যাবর্শনের কজের সাথে খুব বেশি সবসময় রিলেট করবে না, কখনো কখনো করবে যে ফার্স্ট ট্রাইমাস্টারে এই কজটা ছিল, অ্যাবর্শনটা তখন হয় নাই, সেকেন্ড ট্রাইমাস্টারে এসে অ্যাবর্শন হয়েছে। তাহলে আমরা ফার্স্ট ট্রাইমাস্টারে কি বলবো, কি কারণে হতে পারে, এগুলো একটু তোমাদের এখন মনোযোগ দিতে হবে। কেমন? What are the causes of first trimester abortion? দেখো, in about 50% cases genetic factor,
তাহলে রোগীরা নিজের ফ্যামিলির মধ্যে একটা ঝামেলায় জড়িয়ে পড়ে। হ্যাঁ, হাজবেন্ড বলে যে তুমি কথা শোনো না, অফিস করো, এই জন্য তোমার অ্যাবর্শন হয়েছে। কেউ বলে যে তুমি যে পেঁপে দিয়ে ভাত খেয়েছো সেই জন্য অ্যাবর্শন হয়েছে, এরকম নানা কথা বলে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কজ হচ্ছে উইদিন দ্য ফিটাস, কারণ কোনো দোষ নাই। ফিটাস ইটসেলফ তার জেনেটিক অ্যাবনর্মালিটি ছিল, হয়তো তার ট্রাইসোমি ছিল, সেই জন্য তার অ্যাবর্শন হয়েছে। সো দিস ইজ রেসপন্সিবল ফর 50% অফ কেসেস। কিছু এন্ডোক্রাইন ডিসঅর্ডার থাকতে পারে, যেটা আমরা বলেছি থাইরয়েড বা ডায়াবেটিস, সেগুলো থাকতে পারে। ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে অটো ইমিউন বা অ্যালার্জির জন্য, ইনফেকশন এবং আনএক্সপ্লেইন। ইনফেকশন গুলো কি কি আমরা আগে বলে এসেছি কিছুটা, তাই না? আনএক্সপ্লেইন হতে পারে, সব ট্রাইমাস্টারে আনএক্সপ্লেইন কজ জুড়ে দিতে হবে। তাহলে যাই হোক, ফার্স্ট ট্রাইমাস্টারে সব ভুলে গেলেও চলবে, একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। কিন্তু অন্য যেগুলো আছে এন্ডোক্রাইন কজ, ইমিউনোলজিক্যাল কজ, এটা তো যে কোনো ট্রাইমাস্টারেই অ্যাসোসিয়েটেড হতে পারে। তাহলে ইনফেকশন, একটা মায়ের একটা হাইপার প্যারেক্সিয়া হয়েছে ফার্স্ট ট্রাইমাস্টারে, তখনও কিন্তু তার হলো অ্যাবর্শন হতে পারে। সেকেন্ড ট্রাইমাস্টারে হাইপার প্যারেক্সিয়া, তখনও হতে পারে। তাহলে বাকিগুলো সব জোড়াবে, সব বানিয়ে বানিয়ে বলবে, শুধু একটা কথা ফার্স্ট ট্রাইমাস্টারে মনে রাখবে, 50% কজ হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। সেকেন্ড ট্রাইমাস্টারের জন্য যে কথাটা বেশি জরুরি মনে রাখবে, সেটা হলো অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি। তাহলে আমরা একটা জিনিস দেখলাম, অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটির জন্য কিন্তু ফার্স্ট ট্রাইমাস্টারে অ্যাবর্শন নাই। মানে সে তখন কেবল কনসিভ করেছে, ইমপ্লান্টেশন হয়েছে, একদম ছোট্ট, তখনও গ্রোন আপ শুরু হয়নি, যার জন্য তখন স্পেস নিয়ে কোনো প্রবলেম নাই। সেই জন্য ফার্স্ট ট্রাইমাস্টারে কিন্তু অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটির কথা বলবে না, অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটির কথা বলবে সে সেকেন্ড ট্রাইমাস্টারে। তাহলে সেকেন্ড ট্রাইমাস্টারে কি কি হতে পারে অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি? আমরা অলরেডি বলেছি সার্ভাইকাল ইনকমপ্লিটেন্স। দেখো, সার্ভাইকাল ইনকমপ্লিটেন্সের কজ হিসাবে আবার কনজেনিটাল হতে পারে, অ্যাকোয়ার্ড হতে পারে। অ্যাকোয়ার্ড কি? আমরা তোমাদেরকে হ্যাঁ, তোমাদের অবশ্যই প্রোল্যাপস পড়াইনি, সরোয়ারদের ব্যাচে পড়িয়েছিলাম, তখন আমরা বলেছিলাম যে ফদারগিল অপারেশন মানে প্রোল্যাপসের জন্য কনজারভেটিভ অপারেশন যখন আমরা করব, তখন আমরা যে সার্ভিকাল অ্যাম্পুটেশন করব, আমরা কিন্তু ইন্টারনালাসকে ইনট্যাক্ট রেখে অ্যাম্পুটেশন করব, ডিস্টাল টু ইন্টারনালাস আমরা অ্যাম্পুটেশন করব। আমরা যদি ইন্টারনালাস লেভেল পর্যন্ত অ্যাম্পুটেশন করে দেই, তাহলে দুটো জিনিস হতে পারে, একটা হিলিং এর সময় ফাইব্রোসিস হয়ে সার্ভিক্স একদম কনস্ট্রিক্টেড হয়ে যেতে পারে, আর একটা হতে পারে যে সার্ভিক্স কোনো স্ফিংক্টারিক অ্যাকশন নেই, সুতরাং সার্ভিক্স হচ্ছে ইনকম্পিটেন্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, আবার অনেক সময় আছে যে একটা ডিএনসি করার সময় আমরা খুবই ফোর্সফুল ডাইলেটেশন অফ দিস সার্ভিস করেছি এবং অনেক বড় সাইজের আমরা ডাইলেটর ইউজ করেছি, সে ধরো 8, 10, 12 সাইজের আমরা হ্যাগার্স ডাইলেটর ইউজ করলাম। এই যে জোর করে সার্ভিসের ইন্টারনালাসকে ডাইলেট করলাম, তাহলে ইট ক্যান রিমেন অ্যাজ ইট ইজ, সেই ক্ষেত্রেও কিন্তু সেটা সার্ভাইকাল ইনকম্পিটেন্স ডেভেলপ করতে পারে। আর কনজেনিটাল হতেই পারে, কনজেনিটাল উইকনেস থাকতেই পারে। দেন হচ্ছে মুলারিয়ান ফিউশন ডিফেক্ট। দেখো, মুলারিয়ান ফিউশন ডিফেক্ট মানে কি? আমরা জানি যে ইউটেরাস, সার্ভিস, ভ্যাজিনা, ফ্যালোপিয়ান টিউব এগুলো কিসের থেকে তৈরি হচ্ছে? মুলারিয়ান ডাক্ট থেকে তৈরি হচ্ছে। হ্যাঁ, যদি ফিউশন ডিফেক্ট হয় তাহলে কি হবে? ইউটেরাসটা ফান্ডাসের কাছে ফিউশন হয় নাই, সো ফিউশন যদি না হয় সিঙ্গেল ইউটেরাস হবে না, দুইটা পার্ট হিসেবে থেকে যাবে, কারণ দুই সাইডের মোলারিয়ান ডাক্ট এসে কিন্তু মিড লাইনে জয়েন করার কথা ছিল, জয়েন করে নাই, তাহলে আলাদা আলাদা থেকে গেল। ওর হাত থেকে ইউটেরাসের যেটুকু অংশ ডেভেলপ করেছে, আবার রাইট সাইডের হাত থেকে যেটুকু অংশ ডেভেলপ করেছে, প্রথমে কি হয়? ফ্যালোপিয়ান টিউব তৈরি হয়, তাই না? তারপরে এসে মিড লাইন এসে ট্রান্সভার্স পার্টটা এসে জয়েন করে ইউটেরাস ফর্ম করে। এই ট্রান্সভার্স পার্টটা এসে জয়েন করে নাই, তার ফলে এটা কি থেকে যাবে? এটাকে বলা হচ্ছে বাইকর্নিয়েট ইউটেরাস। আবার এমন হতে পারে না জয়েন করেছে, একটা সিঙ্গেল ইউটেরাসি ফর্মেশন হয়েছে, কিন্তু ভিতরে যে সেপ্টাটা রিমুভ হয়ে যাওয়ার কথা ছিল, সেই সেপ্টাটা রিমুভ হওয়া পর্যন্ত হয়নি, সো সেপ্টেড ইউটেরাস, সেটা হতে পারে। এটা হচ্ছে কনজেনিটাল ম্যাটারনাল ডিফেক্ট, তাই না? মুলারিয়ান ফিউশন ডিফেক্ট। আর কি হতে পারে? ইউটেরাইন সাইনিকি ফর্মেশন হতে পারে, আর ইউটেরাইন ফাইব্রয়েড সেটাও হতে পারে। সো দিস আর দি কজেস অফ সেকেন্ড ট্রাইমাস্টার অ্যাবর্শন, তার মানে অ্যানাটমিক্যাল কজগুলা। এছাড়া যেটা বললাম সব বানিয়ে বানিয়ে লাগিয়ে দেওয়া, ম্যাটারনাল মেডিকেল ইলনেস, থাইরয়েড, তারপরে হচ্ছে ডায়াবেটিস, তারপরে হলো তোমার হাইপারপ্যারেশিয়া, আর আনএক্সপ্লেইন সবার সাথে আছে। দেখো, একটা কিন্তু প্রশ্নের অ্যান্সার কমন, তুমি আনএক্সপ্লেইন কজ সবার সাথে লাগাবে। পড়ার সময় একটু ট্রিকি হতে হয়, দিন দুনিয়ার এত মুখস্থ করার উপায় নাই। এবার আসো, আচ্ছা ফার্স্ট ট্রাইমাস্টার বললাম, সেকেন্ড ট্রাইমাস্টার বললাম, থার্ড ট্রাইমাস্টারে কজ বলতে হবে না? এখানে লেখেই নি থার্ড ট্রাইমাস্টারের কজ, তোমরা কি একটু বলবে
থার্ড ট্রাইমাস্টারের কজটা লেখা উচিত ছিল কিনা একটু রেসপন্স করো দেখি। ওরা আমাকে ফার্স্ট ট্রাইমাস্টারে কজ বলেছে, সেকেন্ড ট্রাইমাস্টারে কজ বলেছে, থার্ড ট্রাইমাস্টারে কি হবে কিছুই বলেনি। সো তোমরা আমাকে একটু বলো যে থার্ড ট্রাইমাস্টারে কজ কি হবে। এখন দেখো এটা আমি কিন্তু শুনতে চাই তোমাদের কাছ থেকে। আমি নেক্সট স্লাইডে চলে গেলাম, মেকানিজম অফ মিসক্যারেজ। তাহলে এটা কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এটার ইম্পর্টেন্সটা হচ্ছে ক্লিনিক্যাল। বিফোর 8 উইকস একরকম ভাবে মিসক্যারেজ হবে, 8 to 14 উইকস বা 12 উইকসও বলে, আর বিয়ন্ড 12 to 14 উইকস সেটা একরকম হবে। তাহলে বিফোর 8 উইকস হবে মানে কি? বিফোর 8 উইকস মানে সে একদম ইনট্যাক্ট স্যাক হিসেবে বেরিয়ে আসবে, encircled within the amniotic sac, মানে amniotic membrane, periamniotic membrane সহ ফিটাসটা অ্যাবর্শন হবে এবং পরে গিয়ে রেসিডুয়াল শেডিং হবে যদি কিনা এই প্রেগন্যান্সিটা হয় বিফোর 8 উইকস। তাহলে একজন এসে বললো যে তার বিফোর 8 উইকস প্রেগন্যান্সি ছিল এবং সে কিচ্ছু করে নাই, তার হলো বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে এবং এখন তার ব্লিডিং হচ্ছে, সেই কথাটা খুব গ্রহণযোগ্য নয়। উইদাউট ইন্টারাপশন কিছু পড়েছে কিছু থেকে গিয়েছে, এটা কিন্তু খুব কমন নয়। সেভাবে আমরা একটু কারণটাও বোঝার চেষ্টা করি। আর বিটুইন 8 to 12 বা 14 উইকস এর মধ্যে যেটা হবে সেখানে কি হবে, সেখানে জানিও মাল্টিপল ম্যালফরমেশন লিখেছো, থার্ড ট্রাইমাস্টারে নো অ্যাবর্শন। থ্যাংক ইউ সো মাচ। মেহেরা সেতু লিখেছে থার্ড ট্রাইমাস্টারে নো অ্যাবর্শন। আমি এই জন্যই কথাটা বলেছি, থার্ড ট্রাইমাস্টারের কজ যদি বলি তাহলে সেটা প্রিম্যাচুর লেবারের কজ বলবো, প্রিটার্ম ডেলিভারির কজ বলবো, নট ফর অ্যাবর্শন, কারণ থার্ড ট্রাইমাস্টার আমার অ্যাবর্শনের মধ্যে পড়লই না, পড়বেই না। থ্যাংক ইউ। হ্যাঁ, মাহমুদা লিখেছে বিয়ন্ড 14 উইকস তখন গিয়ে মিনি ল্যাব হবে। গুড, তোমরা জানো, অনেকে অনেকে হয়তো জানো না। ঠিক আছে, তাহলে 8 উইকস এর আগে আসলে কোরিয়ামটি স্যাক সহ আসবে। বিটুইন 8 to 12 বা 14 উইকস যদি হয় তাহলে অ্যামনিওটিক মেমব্রেনটা রাপচার হয়ে যাবে, দেন হচ্ছে ফিটাস এবং প্লাসেন্টা এক্সপেলড আউট হবে। আর যদি বিয়ন্ড 12 to 14 উইকস হয় তাহলে ডেলিভারিটা হবে জাস্ট লাইক মিনি লেবার। কেন? বিকজ প্লাসেন্টা ইজ ফর্ম। তাহলে ফিটাস বেরিয়ে আসবে, তারপরে গিয়ে প্লাসেন্টা বেরোবে, ঠিক একই সাথে ফিটাস প্লাসেন্টা ওভাবে বেরিয়ে আসবে না। এখন আমরা প্রথম ক্লিনিক্যাল যে অ্যাবর্শনের টাইপটা কি বলেছিলাম, থ্রেটেন মিসক্যারেজ, মানে আমরা বলতে চেয়েছিলাম যে প্রেগন্যান্সিকে সে থ্রেট করছে। তাহলে সেটাকে তুমি কিভাবে ডিফাইন করবে? তুমি ডিফাইন করবে যে ইটস এ ক্লিনিক্যাল এন্টিটি where the process of miscarriage has started. Process of miscarriage has started but has not progressed to a state from which recovery is impossible. তার মানে এতগুলো নেগেটিভ দিকে দাঁড়ালো, তার মানে রিকভারি ইজ পসিবল। তুমি বলতেই পারো ফ্রম হুইচ রিকভারি ইজ পসিবল। সেটা হচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শন। রিকভারি পসিবল মানে কি? বাচ্চাকে বেঁচে থাকতে হবে, তো বাচ্চা নষ্ট হয়ে গেলে, ডেড হয়ে গেলে, অ্যালভিওলাই, ফিটাল বিলাই এসব ডেড হয়ে গেলে তখন তো তোমার এটা আর রিকভারি হবে না, বাচ্চা কন্টিনিউ প্রেগন্যান্সি কন্টিনিউশন হবে না। সেজন্য থ্রেটেন্ড অ্যাবর্শন মানে কি দাঁড়ালো বলো তো? মানে ফিটাসের কি হবে? ফিটাস ইজ অ্যালাইভ না ডেড? ফিটাস ইজ অ্যালাইভ। সো এটা হলো এমন একটা ক্লিনিক্যাল এন্টিটি যেখানে pregnancy is threatened for abortion but the not up to the state from where recovery is impossible বা where recovery is possible. তাহলে আমরা কেমন করে বুঝবো, পেশেন্ট কেমন করে বুঝবে যে তার এটা থ্রেটেন্ড অ্যাবর্শন হয়েছে? তাহলে প্রেগন্যান্সিতে অনেক নরমাল সিমটম হয়, হ্যাঁ, ভার্টাইগো, বমি, গলার কাছে কিছু আটকে থাকছে, এরকম অনেক কিছু হয়। হ্যাঁ, মুমতাহিনা অ্যালাইভ কিছু, থ্যাংক ইউ। এরকম অনেক কিছু হয়, কিন্তু তার কিন্তু এগুলো কিন্তু থ্রেটেন্ড অ্যাবর্শনের কিন্তু সাইন সিমটম নয়। হ্যাঁ, লিখেছো অ্যালাইভ থাকবেন। গুড, মাহমুদা এবং ইফাত দুজনে লিখেছো ফিটাস ইজ অ্যালাইভ ইন থ্রেটেন্ড অ্যাবর্শন। ভেরি গুড। তাহলে কি হবে, সিমটমটা কি হবে থ্রেটেন্ড অ্যাবর্শনের, যেটা দেখলে আমরা ওরিড হব বা মা সাসপেক্ট করবে? ব্লিডিং পার ভ্যাজাইনা। তাহলে আমরা যতগুলো ক্লিনিক্যাল ভ্যারাইটি বলেছি অলমোস্ট সবগুলোতেই কিন্তু ব্লিডিং থাকবে, কম থাকবে, বেশি থাকবে, কারো ব্রাইট রেড থাকবে, কারো ব্ল্যাকিশ থাকবে, কারো ব্রাউনিশ থাকবে, কিন্তু থাকবে। তাহলে থ্রেটেন্ডের ব্লিডিংটা হবে ইউজুয়ালি স্লাইট, অল্প ব্লিডিং,
বেশি ব্লিডিং মানে কি দাঁড়াচ্ছে, মানে সেপারেট হয়েছে বেশি, সেপারেট হয়ে তো ওপেন আপ হবে সাইনাস গুলো, তাই না? তাহলে বেশি ব্লিডিং হলে এটা টিকবে না, এটা বেশি ব্যথা বেশি ব্লিডিং মানে চলে যাবে ইনএভিটেবল অ্যাবর্শনের দিকে। আর যতক্ষণ এটা থ্রেটেন পর্যায়ে আছে ততক্ষণ ব্লিডিং ইজ লাইট, এবং ব্লিডিংটা ব্রাইট রেড কালার হতে পারে, ব্রাউনিশ হতে পারে, মানে একটু হয়ে জমেছিল এখন একটু সময় গিয়েছে এখন একটু ব্রাউনিশ ব্রাউনিশে ডিসচার্জ হচ্ছে, বাট এটা এমন হতে পারে যে ব্রাইট রেড কালার। থ্রেটেন অ্যাবর্শন একটা কিন্তু যে সবসময় 8 সপ্তাহ 10 সপ্তাহ হবে তা নয়, এটা এমন হতে পারে 16 সপ্তাহে, এমন হতে পারে 20 সপ্তাহে। তোমাকে একটা সিনারিও দেওয়া হলো, a patient was continuing her pregnancy smoothly, but at 20 weeks of pregnancy she suddenly noticed that there is repeated bright red color bleeding occurring. তাহলে এই যে ব্রাইট রেড কালার ব্লিডিংটা কি মিন করছে যে যেখানে প্লাসেন্টাটা অ্যাডহারেন্ট ছিল সেখান থেকে একটু করে সরে যাচ্ছে, একটু করে ব্রাইট রেড কালার ব্লিডিং হচ্ছে, যেমন কিনা আমরা প্লাসেন্টা প্রিভিয়াতে পড়ি। কিন্তু বিফোর ফরমেশন অফ দ্য লোয়ার সেগমেন্ট আমরা এই যে অ্যাবর্শনের সময় যে ব্লিডিং হয় সেখানে কিন্তু আমরা লোয়ার সেগমেন্টের কথা আনবো না বা প্লাসেন্টা প্রিভিয়ার কথা বলবো না। থ্যাংক ইউ মনিরা, দেখছি তোমার ভালো থাকো। তো সেই যেটা বলছিলাম, তাহলে এই ব্লিডিংটা ব্রাইট রেড কালার হতে পারে, হ্যাঁ, তাহলে একটা লো লাইন প্লাসেন্টার জন্য হতে পারে, কিন্তু আমরা সময় তাকে লো লাইন প্লাসেন্টাই বলবো, তাকে আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলবো না, বিকজ প্লাসেন্টা প্রিভিয়া বাই ডেফিনিশনে বলা আছে যে সেটা হবে কখন, যখন প্লাসেন্টা ইজ ইমপ্লান্টেড ইন দা লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। তো আমার একটা অ্যাবর্শন শুরু হচ্ছে 16, 20, 24 সপ্তাহে, আর লোয়ার সেগমেন্ট ফর্মেশন শুরুই হবে 30, 32 সপ্তাহ থেকে, তাহলে আমি এই সময় তাকে প্লাসেন্টা প্রিভিয়া বলতে পারি না, এটা হচ্ছে লো লাইন প্লাসেন্টা। এই টার্মিনোলজিগুলোকে একটু আলাদা আলাদা করে বুঝতে হবে। আচ্ছা, অন রেয়ার অকেশন ব্লিডিং মে বি ব্রিজ স্পেশালি ইন দা লেট স্টেজ ইন সেকেন্ড ট্রাইমাস্টার, এবং থ্রেটেন অ্যাবর্শনের ব্লিডিংটা কি হবে, ইউজুয়ালি স্টপস স্পন্টেনিয়াসলি। আমাদের মনে রাখতে হবে যে এই ব্লিডিংটা কিন্তু আমরা ওষুধ দিয়ে বন্ধ করতে পারবো না, এটা হলো প্লাসেন্টাল সাইড থেকে ব্লিডিং হচ্ছে, ডেসিডুয়ার থেকে ব্লিডিং হয়েছে, এটা কিন্তু ওষুধ দিয়ে বন্ধ করা যাবে না। বন্ধ করতে হলে টোটাল ইভাকুয়েশন হবে, ইউটারাস কন্ট্রাক্ট করবে, দেন ব্লিডিং উইল বি স্টপড। তাছাড়া এই নিজের থেকেই ক্লট ফর্মেশন করে করে নিজে নিজেই বন্ধ হয়ে যায়, সেটা একটা ভালো দিক। আচ্ছা, তারপরে হচ্ছে পেইন। এই যে বললাম ব্লিডিং আর পেইন এই দুটোই হলো অ্যাবর্শনের মূল কাহিনী। সো ব্লিডিং ইজ ইউজুয়ালি পেইনলেস, তেমন কোনো ব্যথাই থাকে না, যদি বা থাকে সেটা খুবই মাইল্ড ব্যাকঅ্যাক অথবা ডাল পেন, তার মানে যে কি স্পাজমোটিক পেন যেটা দিলে সেপারেশন হয়ে যেতে পারে, সেই স্পাজমোটিক পেন এখানে কিন্তু নাই। আর পেন অ্যাপিয়ার্স ইউজুয়ালি ফলোইং হেমোরেজ, কিন্তু দেখো যদি এটা ইনএভিটেবল হতো তাহলে আগে পেন হতো, সেপারেট হওয়ার জন্য ব্লিডিং হতো, হ্যাঁ, তখন সেই পেনটা হতো আগে। পেলভিক এক্সামিনেশন করলে আমরা কি পাবো, পেলভিক এক্সামিনেশনই যে প্রথমে বলবো এই বলাটা কিন্তু উচিত হবে না, আমাদের কিন্তু সিস্টেমেটিক্যালি আসতে হবে এক্সামিনেশন। আমি সিম্পটম বলেছি, এখন আমি এক্সামিনেশন বলবো, তাহলে এক্সামিনেশনে আমার আগে জেনারেল এক্সামিনেশন, তারপরে পারএবডোমিনাল এক্সামিনেশন, দেন আসতে হবে পেলভিক এক্সামিনেশন। সো জেনারেল এক্সামিনেশন আমি কি পাবো, দেখো থ্রেটেন অ্যাবর্শনে বলেছি মাইল্ড ব্লিডিং, তাহলে জেনারেল এক্সামিনেশনে তার লো ভলিউম পালস, টেকিকার্ডিয়া, হাইপোটেনশন এসব বলার কোনো স্কোপ নাই। হতে পারে পেশেন্ট আগের থেকে এনিমিক আছে অন্য কোনো কারণে, সেই জন্য তার টেকিকার্ডিয়া, বাট দ্যাট ইজ নট রিলেটেড উইথ দ্য প্রেজেন্ট ফিচার, হবে না। পারএবডোমিনাল এক্সামিনেশনে যদি এমন হতো যে দিস প্রেগন্যান্সি ইজ 20 উইকস, 16 উইকস, 22 উইকস, 14 উইকস, তাহলে আমরা কি পেতাম, কোনো কিছু বেরিয়েও যায়নি পড়েও যায়নি, তাহলে হাইট অফ দ্য ইউটেরাস correspond with the date of amenorrhea। কিন্তু এমন হতে পারে তোমার পেশেন্ট আসলে 10 উইকস অফ প্রেগন্যান্সিতে থ্রেটেন অ্যাবর্শন, সেই ক্ষেত্রে তো আমরা পারএবডোমিনে পাবোই না কিছু। কেন পাবো না, এই জন্য পাবো না যে 12 উইকস এর আগে পারএবডোমিনটা ফিলই করা যাবে না, হ্যাঁ, পাল্টাবে। তাহলে বলার সময় তোমাদেরকে একটু কেয়ারফুলি বলতে হবে, তোমার সামনে সিনারিওটা কি আছে সেই দিকে দেখে দেখে তোমাকে বলতে হবে। তারপরে কি, যদি আমি স্পেকুলার এক্সামিনেশন করি তাহলে আমি ব্লিডিংটা দেখতে পাবো যে ব্লিডিংটা এক্সটার্নাল থেকে আসছে কিনা, ওখানে অন্য কোনো কারণ আছে কিনা ব্লিডিং এর, যেমন ধরো একটা ছোট পলিপ থাকতে পারে, একটোপিয়ন থাকতে পারে, একটোপি থাকতে পারে, সেজন্য ব্লিডিং হতে পারে। আর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস থ্রেটেনের তাহলে যেগুলো বলছিলাম, সার্ভাইকাল একটোপি, পলিপ, কার্সিনোম অফ দ্য সার্ভিক্স, সার্ভাইকাল একটোপিক প্রেগন্যান্সি, মোলার প্রেগন্যান্সি,
এসব হতে পারে তার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তাহলে পেলভিক এক্সামিনেশনের মধ্যে আসলে এইভাবে ঢুকানোটা ঠিক হয় নাই। হ্যাঁ, তোমরা এইভাবে কখনো লিখবে না। যেমন পেলভিক এক্সামিনেশনের মধ্যে তুমি বললা এক্সটার্নাল অসে ব্লিডিং আসছে, তুমি বললা যে ইউ ক্যান ফাইন্ড সার্ভাইকাল একটোপি অথবা পলিপ অথবা কার্সিনোমা, একটোপিক প্রেগন্যান্সি। এগুলো তুমি একটোপিক তো মানে সার্ভাইকাল একটোপিক তো দেখা যায় না, মোলারও দেখা যায় না। তাহলে সেটা হচ্ছে তোমার পেলভিক এক্সামিনেশন ফাইন্ডিংস। আর তোমার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, হঠাৎ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলে তখন সবটাই আসবে। সুতরাং লেখার সময় কেয়ারফুলি লিখতে হবে। এই প্রেজেন্টেশনটা যেভাবে স্লাইড করা হয়েছে তারা মিন করেছে, হয়তো বইতে এভাবে আছে বলে তুলে দিয়েছে যে তুমি ফাইন্ডিংস এর মধ্যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে যেগুলো আসে অ্যাকর্ডিংলি তুমি পিভি ফাইন্ডিংস এ পাবা, সেই জন্য কথাটা লিখেছে। যেমন মোলার প্রেগন্যান্সিতে আমরা কি পাবো? আমরা গ্রেপ লাইক ফিচার পেতে পারি, যে গ্রেপ লাইক স্ট্রাকচার কামিং থ্রু দা এক্সটার্নাল, সেটা আমরা পেতে পারি। কিন্তু তোমরা লেখার সময় আলাদা আলাদা করে সুন্দর করে লিখবে। তাহলে আমি থ্রেটেন অ্যাবর্শনকে আবার যদি সাম আপ করি, তাহলে আমি বলবো যে হাউ ক্যান ইউ ডায়াগনোস এ কেস অফ থ্রেটেন অ্যাবর্শন। তোমাকে বলতে হবে যে দেয়ার ইজ এ পিরিয়ড অফ অ্যামেনোরিয়া along with sign symptoms of pregnancy, তাই না? শুধু অ্যামেনোরিয়া, প্রাইমারি অ্যামেনোরিয়া, সেকেন্ডারি অ্যামেনোরিয়া, কত কারণ আছে। তাহলে এখানে সাইন সিমটম অফ প্রেগন্যান্সি আছে, মানে আমি বুঝিয়ে দিলাম যে পেশেন্ট ইজ প্রেগনেন্ট। তারপরে তার কি হলো, এখানে কিন্তু একদম তুমি আর্লি উইকস বা খুবই আর্লি প্রেগন্যান্সিতে হবে তা বলার কোনো দরকার নেই, কারণ there is amnesia for certain period। কারোর জন্য 4 মাস 5 মাস, কারোর জন্য 1 মাস 1.5 মাস, যে কোনো কিছুই হতে পারে। আমরা যেমন একটু বলি যে খুবই শর্ট পিরিয়ড অফ অ্যামনেরিয়া, কিন্তু থ্রেটেন অ্যাবর্শনে কিন্তু আমি সেটা বলতে পারবো না। বোঝা গিয়েছে? এগুলো জিনিস তোমাকে বুঝতে হবে, কেয়ারফুলি বলতে হবে, দেন ইট উইল বি নাইস। তাহলে আমরা বললাম যে সার্টেন পিরিয়ড অফ অ্যামনেরিয়া উইথ সাইন সিমটমস অফ প্রেগন্যান্সি ছিল, অথবা নোন কেস বা ডায়াগনোসড কেস অফ প্রেগন্যান্সি। দেন পেশেন্ট প্রেজেন্ট উইথ দা, ও তার আবার পেশেন্ট প্রোফাইল বলতে হবে না, যে পেশেন্টের হিস্ট্রিতে কিছু আছে কিনা, সে হয়তো বা নন হাইপোথাইরয়েড, নন ডায়াবেটিক, এরকম হতে পারে, থাকতে পারে তার আগের হিস্ট্রি অফ অ্যাবর্শন থাকতে পারে, প্রিটার্ম লেবার থাকতে পারে। হ্যাঁ, তাহলে হিস্ট্রির সাথে সেগুলো কিন্তু অ্যাড হয়ে যাবে। দেন patient presented with the features of symptoms of mild bleeding associated with mild pain. Bleeding is red blood বলতে পারে অথবা ব্রাউনিশ, যেটা বলে আমাকে সেটাই করতে হবে। কিন্তু এখানে কিন্তু প্রেগন্যান্সি অ্যালাইভ। তাহলে আমরা যেমন মিসড অ্যাবর্শন যখন করব তখন দেখব যে প্রেগন্যান্সি ইজ নট অ্যালাইভ। তার ফলে কি হয়েছে, মিসড অ্যাবর্শনে গিয়ে কিন্তু তার সাইন সিমটম অফ প্রেগন্যান্সি গুলো রিগ্রেস করে গিয়েছে। কিন্তু থ্রেটেন্ড অ্যাবর্শনে কিন্তু কোনো সাইন সিমটম রিগ্রেস করবে না, এবং থ্রেটেন্ড অ্যাবর্শনে ফান্টাল হাইট উইল করেসপন্ড টু দ্যাট অফ দ্য পিরিয়ড অফ অ্যামনেরিয়া। এই জিনিসগুলোই তোমাকে ভালো করে খেয়াল করে বলতে হবে। আর যদি আমি পার ভেজিনাল এক্সামিনেশন করি, স্পেকুলাম এক্সামিনেশন করলে আমি ব্লিডিং দেখতে পাবো, কিন্তু আমি যদি বাইম্যানুয়াল এক্সামিনেশন করি তাহলে আমি দেখতে পাবো কি এক্সটার্নাল অস ইজ ক্লোজড। তার মানে যখন পেইন হয়ে ব্লিডিং হয়, অ্যাবর্শনের প্রসেস শুরু হয়ে যায়, ইনহেভিটেবল অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, তখন কি হবে? তখন এক্সটার্নাল অস অফ দি সার্ভিক্স উইল বি ওপেনড আপ। তুমি ফিঙ্গার দিলে দেখতে পাবে যে সার্ভিক্সের ভিতরে ঢুকে যাচ্ছে। সো external os is open, but in case of threatened abortion external os is closed, সেখানে কিন্তু os open হয় নাই। আবার যখন আমরা মিসড অ্যাবর্শন করব তখনও দেখবো যে external os is closed, কিন্তু যতক্ষণ সে থ্রেটেন ততক্ষণ এভাবেই মেনটেন হবে। বাট ওয়ান্স থ্রেটেন থেকে সে আবার ইনএভিটেবলের দিকে চলেও যেতে পারে। তাহলে একটা রোগী সুস্থ ছিল, ভালো ছিল, একটু ব্লিডিং হচ্ছিল, তুমি হয়তো তাকে শুইয়ে রেখেছো, পেশেন্ট এসছে ব্লিডিং দেখে ভয়, শুয়ে রেখেছো, কিন্তু হঠাৎ করে দেখা গেল তার পেইন বেড়ে গিয়েছে, ব্লিডিং বেড়ে গিয়েছে। তার মানে কি দাঁড়ালো যে নাও ইট ইজ শিফটেড টু দা ইনএভিটেবল অ্যাবর্শন। আর যদি মা এসে বলে যে না বাথরুমে গিয়েছিলাম, একটা দলা চাকা বাচ্চার পড়ে গিয়েছে, সো দ্যাট ইজ কি, একটা চাকা পড়ে গিয়েছে কিন্তু এখনো ব্লিডিং আছে, পেইন আছে। যতক্ষণ ব্লিডিং আর পেইন আছে তার মানে ততক্ষণ কমপ্লিট ইভাকুয়েশন অফ দি ইউটেরাস হয় নাই, কিছু এখনো রয়ে গিয়েছে। তাহলে যদি ওর বাথরুমে গিয়ে বলে যে একটা দলা পড়ে গিয়েছে বা বাচ্চা পড়ে গিয়েছে একটা 3 মাসের 4 মাসের, কিন্তু এখনো ব্লিডিং চলছে, পেইন চলছে, তখন আমরা তাকে কি বলবো? তখন আমরা তাকে বলবো কি বলবো, বলো তোমরা, বলো কি বলবো? আচ্ছা, ডিজিটাল এক্সামিনেশনে এটা থ্রেটেন্ড অ্যাবর্শনের জন্য বলছে, রিভিলস ক্লোজড এক্সটার্নাল অস, uterine size corresponds to period of amenorrhea, uterus and cervix feels soft, pelvic examination is avoided when ultrasonography is available.
কেন অ্যাভয়েডেড? তার হয়তো একটা ডিমান্ডিং প্রেগন্যান্সি, আমি গিয়ে একটা পিপি এক্সামিনেশন করলাম, খোঁচাখুচি করে তার আর পেন যেটু কম ছিল শুরু হয়ে গেল, তাহলে আমি পিপি এক্সামিনেশন করবো না, বিকজ আল্ট্রাসাউন্ড করেই আমি কিন্তু জানতে পারবো আমার বাচ্চাটা অ্যালাইভ আছে কিনা। বাচ্চা অ্যালাইভ মানে সেটা থ্রেটেন অ্যাবর্শন। গুড, ইফাত লিখেছে ইনকমপ্লিট অ্যাবর্শন, হ্যাঁ মুমতাহিনা লিখেছে ইনকমপ্লিট, ভেরি গুড, তোমরা আমার ক্লাসের সাথে আছো সেটা খুব ভালো করে বুঝতে পারছি। এখন দেখো থ্রেটেন অ্যাবর্শন কি ইনভেস্টিগেশন করব? কিছু রুটিন ইনভেস্টিগেশন আমাদের সবসময় করতে হয়, যেমন ধরো এই পেশেন্টের হিমোগ্লোবিন পার্সেন্টেজ, হেমাটোক্রিট লেভেলটা কি, ব্লাড গ্রুপটা কি আছে। ব্লাড গ্রুপে কিন্তু অনেক ইম্পর্টেন্স আছে, হ্যাঁ যেমন ধরো যে যদি পেশেন্টটা নেগেটিভ ব্লাড গ্রুপ হয়, আমার হয়তো আগে জানাই না, পেশেন্ট জানেই না যে সে ইজ হ্যাভিং RH নেগেটিভ ব্লাড গ্রুপ, হ্যাঁ রিনকিও লিখেছে ইনকমপ্লিট, থ্যাংক ইউ। সে হয়তো জানেই না যে তার নেগেটিভ ব্লাড গ্রুপ। সমস্যাটা কি হবে যে এই প্রেগন্যান্সিতে সে যদি একটা RH পজিটিভ ফিটাস ক্যারি করে থাকে, এই অ্যাবর্শনের সময় যদি সেটা মায়ের ব্যারিয়ার ক্রস করে যদি মায়ের ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে RH-D অ্যান্টিজেন অফ দ্য ফিটাস, তাহলে মায়ের ইমিউন সিস্টেমে কি হবে? প্রাইমারি সেন্সিটাইজেশন হয়ে থাকবে। সুতরাং এই প্রেগন্যান্সি তো লস হলোই, সেকেন্ড টাইম উনি যখন একটা প্রেগন্যান্সি নিতে যাবেন তখন কি হবে? বুস্টিং হবে, তার ফলে ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশনের জন্য দেখা যাবে ওই বেবিটা তার লস হচ্ছে। আর আমি যদি জানি আগে থেকে যে সে RH নেগেটিভ, তাহলে আমার হাতে কি উপায় আছে? আমি একটা RH-D ইমিউনোগ্লোবিন মাকে দিয়ে দিব, ইমিউনোগ্লোবিন ইনজেক্ট করে দিব। তার ফলে হবে কি, যদি কোনো সেল ফিটাস থেকে মায়ের শরীরে যেও থাকে, এই ইমিউনোগ্লোবিনটা তাকে ক্লাম্পিং করে ফেলবে। সুতরাং মায়ের ইমিউন সিস্টেমে কিন্তু আর কোনো রিকগনাইজেশন হবে না, নেক্সট তাদের ইফেক্ট হবে না। ইয়েস, RH ইনকম্প্যাটিবিলিটির জন্য ইম্পর্টেন্ট, সো অ্যান্টি-D দিতে হবে আফটার অ্যাবর্শন ইফ ব্লাড গ্রুপ ইজ নেগেটিভ। ভেরি রাইট মুমতাহিনা। আচ্ছা, দেন আর কি পরীক্ষা করতে পারি আমরা? Urine for immunological test of pregnancy is not helpful as the test remains positive for a variable period even after the fetal death. মানে এইটা হয়তো তোমাকে কোনো ডায়াগনোসিসে খুব হেল্প করবে না। এই যে ইমিউনোলজিক্যাল টেস্ট অফ প্রেগন্যান্সি মানে কি? প্রেগন্যান্সির টেস্ট হচ্ছে, আমরা ইমিউনোলজিক্যাল টেস্টেই তো দেখি তাই না, যে পেশেন্টটা কনসিভ করা আছে না নাই, করেছে না নাই। যেমন আমরা কি করি, বিটা-ICG টেস্ট করি, ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট করি। যখন আমরা যে টেস্টটা করছি সেই টেস্ট থ্রেটেন অ্যাবর্শনের ক্ষেত্রে তোমায় খুব বেশি কিছু হেল্প করবে না। তুমি টেস্ট করে দেখলা ইয়েস প্রেগন্যান্সি টেস্ট ইজ পজিটিভ, তাহলে তুমি বলতে পারবে না যে ফিটাস ইজ অ্যালাইভ, কারণ ওয়ান্স ইট ওয়াজ অ্যালাইভ, কিন্তু এখন যে অ্যালাইভ আছে কিনা সেটা বলার সুযোগ নাই। কেন সুযোগ নাই? বিকজ ফিটাস ডেড হয়ে গেলেও পরে ভেরিয়েবল টাইম কিন্তু এটা পজিটিভ হতে পারে। তাহলে আমি বেস্ট এই মুহূর্তে কেমন আছি এই মুহূর্তের কথাই জানতে চাই, তাহলে আমাদের বেস্ট ইনভেস্টিগেশন হচ্ছে কি, কোনটা? আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনো লিখেছে দেখো TVS, তোমাদেরকে আবার বলি TVS কখন করব? যদি এটা 8 উইকস 9 উইকস 10 উইকস এর প্রেগন্যান্সি হয় তাহলে আমাকে অবশ্যই TVS করতে হবে, কিন্তু এটা যদি 18 16 20 উইকস এর প্রেগন্যান্সি হয় তাহলে আমি অবশ্যই প্যারামেডিক্যালি করব। তাহলে এগুলো একটু বলার সময় খেয়াল করবে। TVS করলে আমি কি পাবো? একটা ওয়েল ফর্ম জেস্টেশন রিং উইথ সেন্ট্রাল ইকো ফ্রম দি এমব্রায়ো ইন্ডিকেটিং হেলদি ফিটাস। এই যে কথাটা বললো না, এই কথাটা বললো কিন্তু অনেক আর্লি প্রেগন্যান্সির জন্য, মানে যে একটা জেস্টেশনাল স্যাক আছে আর তার ভিতরে ফিটাল পুল আছে, তাইলে আমরা বুঝতে পারবো যে ফিটাল জেস্টেশনাল রিংটা যদি ওয়েল ফর্মড হয়, কোনো ক্রিনেটেড নয়, মানে এবড়ো থেবড়ো নয়, সুন্দর ওয়েল সার্কামস্ক্রাইবড জেস্টেশনাল রিং এবং ফিটাল ইকো আছে মানে ফিটাল পোল আছে, তাহলে আমরা বলবো যে এটা হেলদি ফিটাস। এটা কখনকার জন্য? এটা হচ্ছে অনেক আর্লি প্রেগন্যান্সির জন্য। কিন্তু যদি 7 উইকস 8 উইকস তখন আমরা কি দেখতে পাবো? আমরা তখন ফিটাল কার্ডিয়াক মুভমেন্ট দেখতে পাবো। যার আমি ফিটাল কার্ডিয়াক মুভমেন্ট দেখতে পেলাম তার ক্ষেত্রে এই প্রথম লাইনটা আমার বলাটা টোটালি ইললজিক্যাল। আমি ফিটাল হার্ট দেখছি, সেখানে আবার ওয়েল ফর্ম জেস্টেশনাল রিং সেন্ট্রাল ইকো এসব কথা বলার কোনো মানে নেই। সুতরাং যদি কার্ডিয়াক মুভমেন্ট আসার সময় হয়ে থাকে এবং যদি ফিটাল কার্ডিয়াক মুভমেন্ট হয়ে থাকে অবশ্যই ফিটাস ইজ অ্যালাইভ। হ্যাঁ, তাহলে যখন ফিটাস অ্যালাইভ দেন চান্স অফ কন্টিনিউয়েশন অফ প্রেগন্যান্সি ইজ হায়ার। আবার কি পেতে পারি আমরা? আমরা পেতে পারি ব্লাইটেড ওভাম। তার মানে একটা পেশেন্ট কনসিভ করেছে, প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ এসেছে, এখন তার একটু একটু ব্লিডিং হলো, একটু হালকা পেইন হলো, আল্ট্রাসাউন্ড করে আমরা দেখলাম যে ফিটাল পুল নাই,
হ্যাঁ, শুধু স্যাক আছে, তাকে আমরা বলি ব্লাইটেড ওভাম। কিন্তু আমরা তো জানি না যেটা খুবই আর্লি প্রেগনেন্সি, এখন স্যাক শুধু হয়েছে, পোল তৈরি হয়নি, ধীরে ধীরে পোল তৈরি হবে। অথবা এটা এমন হতে পারে যে না, এটা 7-8 উইকস এর প্রেগনেন্সি, স্টিল এখনো ফিটাল পোল তৈরি হয়নি। এই দুটি কথার মধ্যে তফাৎ আছে, তাই না? তাহলে যদি এমন হয় যে পেশেন্টটাকে আমি সাসপেক্ট করছি যে সে 5-6 উইকস এর প্রেগনেন্সি, সেই জন্য তার ফিটাল পোল তৈরি হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার ওয়েট করব 10 দিন, 2 সপ্তাহ আমরা ওয়েট করে দেখব যে এই 2 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে অবশ্যই তার গ্রোথ হতে হবে ফিটাসে, তাহলে তো সে অ্যালাইভ না। যা কিছু অ্যালাইভ তার সবকিছুই বাড়তে হবে, ইনক্রিজ করতে হবে। তাহলে যদি পাওয়া যায় যে হ্যাঁ, স্যাক ছিল এখন পোল এসেছে, দেন ইটস ফাইন। অথবা পোল ছিল এখন হার্টবিট এসেছে, দেন ইটস ফাইন। দিস ইজ নট এ কেস অফ ব্লাইটেড ওভাম। আর যদি তাহলে অবশ্যই দিস ইজ এ কেস অফ ব্লাইটেড ওভাম। এরকম আলট্রাসোনোগ্রাফির ফাইন্ডিংস থেকে আমরা বিভিন্ন জিনিসগুলো বুঝতে পারি। এখন দেখো থ্রেটেন অ্যাবর্শন, তাহলে আমরা কি চাইবো? আমরা চাইবো যে প্রেগনেন্সিটা অ্যালাইভ আছে এন্ড উই ওয়ান্ট টু কন্টিনিউ দিস প্রেগনেন্সি। তাহলে আমরা কি চাইবো? আর যেন ব্লিডিং না হয়, যেন এরকম স্টিমুলেশন না হয় যে ইউট্রাসের কন্ট্রাকশন শুরু হয়ে গেল, যেন ইনফেকশন না হয়, ইনফেকশন ইটসেলফ উইল ইনডিউস লেবার পেইন। সেই জন্য আমরা কি করব? কেয়ারফুল থাকবো এবং পেশেন্টকে আমরা রেস্টে রাখবো, বেড রেস্টে রাখবো ফর ফিউ ডেজ। কতদিন? যতদিন ব্লিডিং টোটালি স্টপ না হয় তখন থেকে শুরু করে আরো 7 দিন। যখন তার টোটাল স্টপ হয়েছে তখন থেকে শুরু করে আরো 7 দিন সে বেড রেস্টে থাকবে। সে উঠে বাথরুম যেতে পারবে, কিন্তু সে হচ্ছে রেস্টে থাকবে, এমনি হাঁটাচলা ডেইলি ওয়ার্ক গুলো সেগুলো সে করবে না। তারপরে প্রলং রেস্ট্রিকশন অফ অ্যাক্টিভিটি হ্যাজ গট নো থেরাপিউটিক ভ্যালু। এটা মানে রিসেন্ট ভ্যালু আছে কয়েকদিনের জন্য, কিন্তু তুমি মাস মাস শুয়ে রাখবে একটা রোগীকে, সেটার কোনো থেরাপিউটিক ভ্যালু নাই। দেন হচ্ছে আমরা ড্রাগস কখন ইউজ করবো, কি ড্রাগ দিব? ব্যথা হতে পারে হালকা হালকা, ব্যথা তো অত বেশি হয় না, তাহলে রিলিফ অফ পেনের জন্য আমার আসলে কোনো ড্রাগ দরকার নেই। কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে মা খুবই অ্যাংশাস যে ব্লিডিং হচ্ছে, কি জানি তার বাচ্চাটা নষ্ট হয়ে না যায়, সেই জন্য আমরা ডায়াজিপাম দিতে পারি 5 মিলিগ্রাম ট্যাবলেট টুয়াইস ডেইলি। এটা বইতে লিখেছে, কিন্তু ডায়াজিপাম ইটসেলফ হচ্ছে আমরা খুব কমনলি কিন্তু প্রেসক্রাইব করি না আর্লি স্টেজ অফ প্রেগন্যান্সি। আচ্ছা, 2-4 দিন খাওয়ানো যেতে পারে না, তা না, যেতে পারে। কেউ কেউ বলেছে যে some evidence, not proved always, some evidence says that treatment with progesterone improves outcome. হ্যাঁ, অবশ্যই ইমপ্রুভ করবে আউটকামকে, কারণ প্রজেস্টেরন কি করে? প্রজেস্টেরন হুইসেল করে রাখে ইউট্রাসকে, কন্ট্রাকশন হতে দেয় না, সাউন্ড ইউট্রাস বানিয়ে রাখে এবং থিকটেন দ্য সার্ভাইকাল সিক্রেশনকে ঠিক করে, ফলে কোনো ইনফেকশন ঢুকতে পারে না। ইনফেকশন যদি ঢুকে যায় তাও কিন্তু কন্ট্রাকশন। সো প্রজেস্টেরন ইমপ্রুভস দ্য আউটকাম। সেই জন্য আমরা কিন্তু এম্পিরিক্যালি প্রজেস্টেরন দিই, আমরা প্রজেস্টেরন মেপে চোখে দেখি না কম না বেশি। আর প্রজেস্টেরন কি করে? ইনডিউসেস ইমিউনোমডুলেশন টু শিফট প্রো ইনফ্লামেটরি রেসপন্স থেকে অ্যান্টি ইনফ্লামেটরি রেসপন্স তৈরি করে। ব্লাড ট্রান্সফিউশন দেওয়া লাগবে? মোটেও লাগবে না, কারণ কি বলেছে? থ্রেটেন অ্যাবর্শনে অল্প অল্প ব্লিডিং, কিন্তু যদি এটা টার্ন ইনটু ইনহিবিটেবল অ্যাবর্শন, অনলি দেন, নট ফর থ্রেটেবল অ্যাবর্শনের চিকিৎসার মধ্যে তোমরা কখনোই ব্লাড ট্রান্সফিউশন করবে না। কিন্তু যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা মুমতাহিনা লিখেছো, যে অ্যান্টি ডি ইমিউনোগ্লোবুলিন শুড বি গিভেন টু দ্য মাদার। কখন দিবে? যখন তার ব্লিডিং শুরু হয়েছে তার as early as possible, preferably within 72 hours তোমাকে দিতে হবে। এবং RH নেগেটিভ নন ইমিউনাইজড ওমেনকে দিতে হবে, অর্থাৎ যে মায়ের মধ্যে এখনো ইয়া হয় নাই, তার ইমিউন সিস্টেম এখনো রিকগনাইজ করতে পারে না এই ডি অ্যান্টিজেনকে, নন ইমিউনাইজড মা, তাকেই দিব। কিন্তু মায়ের যদি অ্যান্টিবডি টাইটার পজিটিভ আসে, সেই ক্ষেত্রে অ্যান্টিডি দেওয়ার কোনো রোল নাই। তাহলে অ্যান্টিডি দেওয়ার আগে জানতে হবে এটা কত নম্বর প্রেগনেন্সি, আগের কোনো মিসম্যানেজমেন্ট আছে কিনা, মায়ের এখন অ্যান্টিবডি টাইটার আছে কিনা। যদি টাইটার থাকে তাহলে আমরা অ্যাডভাইস অন ডিসচার্জ। ছুটির সময় আমরা কি বলে দিব? পেশেন্ট শুড লিমিট হার অ্যাক্টিভিটি ফর অ্যাট লিস্ট 2 উইকস এন্ড অ্যাভয়েড হেভি ওয়ার্ক। হেভি ওয়ার্ক করবে না, 2 সপ্তাহ মতো সে বিশ্রামে থাকবে। কয়টাস ইজ অ্যাভয়েডেড ডিউরিং দিস পিরিয়ড। অবশ্যই হাজবেন্ড ওয়াইফকে বলে দিতে হবে যে তোমাদের এখন ফিজিক্যাল রিলেশনশিপ করা চলবে না, বিকজ এটা স্টিমুলেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। Threatened abortion may go into, may turn into inevitable abortion.
and the patient should be followed up with repeat sonography at 3 to 4 weeks interval. 3-4 সপ্তাহের গ্যাপে গিয়ে আরেকবার আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে যে বাচ্চাটা কি অবস্থা, এটা কি গ্রোন আপ হচ্ছে না ওখানেই বসে আছে না মিসড অ্যাবর্শন হয়ে গেল। আচ্ছা, কি দেখলে আমরা বুঝবো, এই যে ফলো আপটা বলছি, কি দেখলে আমরা বুঝবো যে আউটকামটা হলো আনফেভারেবল? যদি আমরা দেখি যে তার সেরাম বিটা ইসিজিটা আগের চেয়ে ফল করছে, তাহলে বুঝবো যে তার কন্ডিশনটা ভালো নাই, মানে বাচ্চা আর বাড়ছে না। অথবা ডিক্রিজিং দ্য সাইজ অফ দ্য ফিটাস, আল্ট্রাসাউন্ড করে দেখতে পারি, পারডোনিয়ালও দেখতে পারি সাইজ বাড়ছে কিনা। তারপরে ইরেগুলার শেপ অফ দি জেস্টেশনাল স্যাক, যেটা বলছিলাম যে একদম প্রথম দিকে আগে স্যাকের সাইজ ওয়েল সার্কামস্ট্যান্স ছিল, সুন্দর ছিল, পরে কি দেখা গেল শেপটা কিরকম ইরেগুলার হয়ে যাচ্ছে, তাহলেও বুঝবো যে এটা টিকবে না। অথবা ফিটাল হার্ট রেট গ্রাজুয়ালি কমে যাচ্ছে, রেট্রোপ্লাসেন্টাল হেমোরেজ বাড়ছে, এগুলো সব হচ্ছে আনফেভারেবল আউটকাম, তাহলে এই বাচ্চাটা হয়তো নষ্ট হয়ে যাবে। প্রগনোসিস দেখো, প্রগনোসিস যদিও আনপ্রেডিক্টেবল, কিন্তু আমরা কিন্তু আমাদের পেশেন্টদেরকে বা তার কাপলকে আমরা কিন্তু একটু আশ্বস্ত করতে পারি কি বলে, যে ইন 2/3 অফ প্রেগন্যান্সি উইল কন্টিনিউ বিয়ন্ড 28 উইকস প্রেগন্যান্সি। অ্যাবর্শন তো হবেই না, আরো 28 সপ্তাহ পর পর্যন্ত কন্টিনিউ করবে, মানে এজ অফ ভাইবিলিটি পর্যন্ত কন্টিনিউ করবে, কিন্তু বাকি 1/3 এর ক্ষেত্রে মেবি টার্মিনেটেড হয়ে যেতে পারে অ্যাজ ইনএভিটেবল, অথবা মিসড মিসক্যারেজ হতে পারে। যদি প্রেগন্যান্সিটা কন্টিনিউ করে, দেয়ার ইজ ইনক্রিজড ফ্রিকোয়েন্সি অফ প্রিটার্ম লেবার, তাহলে যার একটা আর্লি প্রেগন্যান্সিতে তোমার একটু ব্লিডিং হয়েছে, তার ক্ষেত্রে মনে করতে হবে যে সেই পেশেন্টটা পরে গিয়ে প্রিটার্ম লেবারে যেতে পারে, তার প্লেসেন্টা প্রিভিয়া হতে পারে, ইন্টারউটেরাইন গ্রোথ রিস্ট্রিকশন হতে পারে, এবং ফিটাল কিছু অ্যানোমালি ফর্মেশন হতে পারে, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, ব্লাইটেড ওভামটা কি? ব্লাইটেড ওভাম মানে ওটার ভিতরে কোনো ফিটাল পোল নাই, সাইলেন্ট মিসক্যারেজ, প্রেগন্যান্ট হয়েছিল কিন্তু স্যাকও আছে কিন্তু কোনো ফিটাল পোল নাই। এদের ক্ষেত্রে যদি আমরা প্রেগন্যান্সি টেস্ট করতাম, অবশ্যই টেস্ট পজিটিভ আসবে, কিন্তু দেখো টেস্ট পজিটিভ মানেই সব না, সেই জন্য আমাদেরকে 7 8 উইকস হয়ে গেলে আল্ট্রাসাউন্ড করে বুঝে নিতে হয় হাউ দি ফিটাস ইজ। তাহলে ব্লাইটেড ওভামটা হচ্ছে সোনোগ্রাফিক ডায়াগনোসিস, অ্যাবসেন্স অফ ফিটাল পোল থাকবে, এবং জেস্টেশনাল স্যাকের সাইজ হচ্ছে 3 সেন্টিমিটার অথবা কিছু বেশি হতে পারে। Uterus is to be evacuated once the diagnosis is made. যেটা ব্লাইটেড ওভাম, সে তো কোনো ফিটাল পোলই নাই, তাহলে ওর প্রেগন্যান্সি কন্টিনিউ করা, ওষুধপত্র এক গাদা করে দেওয়া, পেশেন্টকে শুয়ে রাখা, ওয়ার্কিং এনভায়রনমেন্ট থেকে সরিয়ে রাখার কোনো জাস্টিফিকেশন নাই। সেই জন্য তুমি যখন ভালো ক্লিনিশিয়ান হবে, তোমাকে প্রপারলি জাজ করতে হবে হাউ মাচ এক্সটেন্ডেড ইজ দ্য কন্ডিশন। এখানে দেখাচ্ছে না, এই যে তোমরা দেখো ছবিটা, দেখো একটা স্যাক আছে, এটা একটা জেস্টেশনাল স্যাক আছে, কিন্তু স্যাকটা কিন্তু সুন্দর একটা ওয়েল সার্কামস্ট্যান্স না, যে এখানটা একটু লম্বাটে হচ্ছে, এখানে একটু এবড়ে থেবড়ে আছে, সুতরাং ইরেগুলার স্যাক। এই ইরেগুলার স্যাক মানে হচ্ছে যে এর ভিতরে ফিটাল কন্ডিশনটা ভালো নাই। আচ্ছা, আমার মনে হয় কি তোমার কাছে ইনএভিটেবল অ্যাবর্শনে কি যাবো? কয়টা বেজে গিয়েছে? আমি 4:30 বাজে। So I have to finish now. আমার মনে হয় তোমরা অ্যাবর্শনের থ্রেটেন অ্যাবর্শন টুকু ভালো করে হজম করো, এবং হচ্ছে এর সঙ্গে আমি অনেক কথা বলেছি, এর সঙ্গে আমি কারণ বলেছি, ফাইন্ডিংস বলেছি, ম্যানেজমেন্ট বলেছি। সো আমরা পরের গুলো যখন করবো, এইটুকু যদি আমরা ঠিক মতো বুঝতে পারি, তুমি দেখবা পরের গুলো নিয়ে আমাদের কোনো ভেজাল নেই। ইনএভিটেবল বলো, ইনকমপ্লিট বলো, কমপ্লিট বলো, এইগুলাই কিন্তু প্রশ্নে আসে, বিশেষ করে বোর্ড ভাইভাতে ইনভেরিয়েবলি প্রত্যেকটা কার্ডে লেখা আছে, হয় সিনারিও দিয়ে আছে, নাহলে বলা আছে হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট বিটুইন inevitable and incomplete abortion, how can you differentiate between threatened and incomplete abortion, how can you differentiate between inevitable and threatened abortion, what are the phases of threatened abortion, what are the phases of inevitable abortion, what are the complications of incomplete abortion। মানে তখন তুমি কেবল খালি বানিয়ে বানিয়ে বলতে থাকবা, তুমি এমন ভাবে বলবা যে আমাকে শুধু অ্যাবর্শনের প্রশ্ন দেন, আমি এখানে বসে আছি আরাম করে অ্যান্সার করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা কি এখন শেষ করতে পারি? 4:33, 1 ঘন্টা হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, নেক্সট আইটেমে ঢুকলে তোমাদের একটু সমস্যা হবে যে তোমরা ওটা হজম করতে এটার সঙ্গে এক করে ফেলবা, এক করে ফেলো, আমি তা চাই না। একটু যদি আমায় রেসপন্স করো, তাহলে কি আমরা শেষ করছি এখন? আমি তোমাদের সাথে শেষ করতে চাই। নেক্সট আমরা অল দ্য ভ্যারাইটিস অফ অ্যাবর্শন আস্তে আস্তে করে আগাবো, লাগলে আরো একটা ক্লাস নেব। আমরা যেটুকু পড়লাম এটুকুর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করো, আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করি।
আজকে তোমাদের অনেক অপেক্ষা করতে হয়েছে এবং আসলে অনেক কষ্ট হয়েছে, মানে হবে কি হবে না এসব বুঝছিলাম। তোমাদের একটু রেসপন্সের জন্য আই এম ওয়েটিং। কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে লিখে জানাও। আর হচ্ছে এটুকু বুঝেছো কিনা এবং এখন আমরা শেষ করছি কিনা। তোমরা কি আমার সঙ্গে আছো? তোমরা কি আমায় শুনতে পাচ্ছ কিনা আমি কিন্তু বুঝতে পারছি না। ওকে, তাহলে আমি শেষ করলাম উইদাউট এনি রেসপন্স ফ্রম এনিবডি। আমি জানি না তোমরা আমার সঙ্গে থাকতে পেরেছো কিনা শেষ অবধি। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা নেক্সট ফ্রাইডেতে ইনশাআল্লাহ সেই কোশ্চেনটার অ্যান্সার করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। শেষ